দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশের অর্থনীতি, এর গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজস্ব আহরণ এবং এর সাথে যুক্ত এনবিআর এর যে চলমান সংস্কার প্রক্রিয়া আছে তা নিয়ে। আমার সাথে কথা বলবার জন্য আজকে দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ দীন ইসলাম, তিনি সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং র্যাপিড নামের থিঙ্ক ট্যাঙ্কের তিনি গবেষণা পরিচালক, এবং আমার সাথে আছেন রিয়াদ হোসেন, তিনি সিনিয়র করেসপন্ডেন্ট দ্য বিজনেস ট্রিবিউন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আলোচনা শুরু করব দর্শক, তার আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে আসব। রাজস্ব খাত সংস্কার কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শুল্ক ও কর হার কমাতে বা বাড়াতে পারবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর রাজস্ব সংক্রান্ত কোনো নীতি গ্রহণও করতে পারবে না। এনবিআরের কাজ হবে শুধু রাজস্ব আদায় করা। রাজস্ব সংক্রান্ত সব নীতি করবে আলাদা একটি সংস্থা, যার নাম হতে পারে রাজস্ব নীতি কমিশন। বাজেটের অর্থবিল তৈরি করবে এই সংস্থা। রাজস্ব কার্যক্রম সংস্কারের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করা হচ্ছে। এ কার্যক্রম শুরু হবে নতুন অর্থবছরের প্রথম থেকেই। রাজস্ব আয় বাড়াতে আইন প্রয়োগের উপরও জোর দেওয়া হবে। বর্তমানে রাজস্ব আয়ের 2/3 আসে পরোক্ষ কর থেকে। তার মানে এখনও গরিব মানুষেরা বাংলাদেশে কর দেয়। 53 বছর ধরে ঘাটতি বাজেট চলছে, প্রচুর ঋণ হয়েছে। ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা চলে যাবে রাজস্ব নীতি কমিশনের হাতে। সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা হবেন এর প্রধান। সেখানে কাস্টমস, ভ্যাট, আয়কর সহ রাজস্ব সংক্রান্ত দক্ষ অভিজ্ঞ লোকবল নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এনবিআর, বড় ব্যবসায়ী সংগঠন, প্রথিতযশা গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। এই কমিটি বছরে অন্তত 4 বার বৈঠক করে রাজস্ব নীতি সংক্রান্ত পরামর্শ দেবেন। এই কমিশন রাজস্ব সংক্রান্ত নীতি গ্রহণ করবে, তা অবশ্যই ওই স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। জানা যায়, বাজেটে যে শুল্ক কর সংক্রান্ত পরিবর্তন করা হয় তা এতদিন এনবিআর করত। পরামর্শ কমিটি সুপারিশ করেছে, এখন থেকে এ কাজটি করবে কমিশন। এর মানে কমিশন অর্থবিলও প্রণয়ন করবে। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। আমি আলোচনা শুরু করছি রিয়াদ হোসেন, আপনার সাথে প্রথম জিজ্ঞেস করি। বাংলাদেশে তো জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার প্রক্রিয়া আজকে শুরু হয়নি, আসলে এটা তো চলছে প্রায় কয়েক দশক ধরে, এবং তার বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি অংশ। সাম্প্রতিক সময়ে যেই সংস্কারের আলোচনা চলছে সেটা হলো যে জাতীয় রাজস্ব বোর্ড, যেটা আমাদের 80-র দশক থেকে অর্ডিন্যান্স দিয়ে যেভাবে আছে, সেটাকে দুভাগে ভাগ করার একটা প্রশ্ন আসছে, যে এটা নীতির জায়গা এবং রাজস্ব আহরণের জায়গা, এই দুটোকে পৃথক করে দুটি পৃথক প্রতিষ্ঠানই আমি বলবো যে করা, এবং তাদের ভিতরে যুক্ত না থাকে। এখন যেটা হয় সেটা হলো যে রাজস্ব নীতি এবং রাজস্ব আহরণ দুটো একসাথে আছে, একই মানুষ একই ক্যাডার ভিত্তিকভাবে এটা এই বিষয়ে করেন, এবং অনেক ক্ষেত্রে মনে করা হয় যে এটা এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। ফলে অনেক রাজস্ব নীতি ঠিক অর্থনৈতিক বিবেচনায় হয়তো হয় না, এটা হয়তো আমাদের যেই রাজস্ব আহরণের চিন্তা থেকে অনেক সময় হয়। ফলে এটাকে স্বাধীনভাবে করার একটা প্রক্রিয়ার অংশ হিসেবে আছে। সাম্প্রতিক সময় একটা গেজেট ড্রাফট এটা এসছে, বা অর্ডিন্যান্সের ড্রাফট এসছে। সেই ড্রাফটের ভেতরে আপনারা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পর্কে বলবেন, এবং একই সাথে আমি জানতে চাবো যে এটার জন্য যেই একটা পরামর্শক কমিটি করা হয়েছে, সেই কমিটির সুপারিশ থেকে এটা আসা হয়েছে। এটাকে আমরা যখন শ্বেতপত্র করেছি তখনও সেটার ভিতরে এই আলোচনা ছিল, এটা অনেকদিন ধরে আলোচনার ভিতরে আসছে। কেমনভাবে দেখতে? শুরুতেই যেটা বললেন যে আমাদের বহুদিনের একটা দাবি, এটা ইভেন ব্যবসায়ীদের দাবি, অর্থনীতিবিদদের দাবি ছিল
যিনি রাজস্ব পলিসি বানাবেন, পলিসি মানে যিনি আইন কানুন করবেন, তিনি যাতে আবার বা আদায়ের কর মধ্যে, হার যারা নির্ধারণ করছেন। হ্যাঁ, কর হার যারা নির্ধারণ করবেন তারা যাতে আদায়ের মধ্যে অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে আবার তারা যাতে না আসেন, এটাই ছিল মোটা দাগে আসলে ব্যবসায়ী অর্থনীতিবিদ যারা আছেন প্রত্যেকের একটা পরামর্শ অথবা দাবি। এখানে যেটা হলো, যেমন সরকার যে শ্বেতপত্র কমিটি করেছে সেখান থেকেও এই প্রস্তাবনাটি এসেছে। তো ফাইনালি সরকার এইটায় হাত দিয়েছে এবং এখানে এর জন্য একটা কমিটি করেছে। আপনি যেটা বললেন, এনবিআর এর সাবেক চেয়ারম্যান, উনি একসময় প্রশাসন ক্যাডারেই, এনবিআর এর চেয়ারম্যান আপনি জানেন বরাবরই প্রশাসন ক্যাডার থেকেই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আসেন। উনি মূলত যেটা হয়, সরকারের অর্থ মন্ত্রণালয়ের যে তিনটি উইং আছে তার একটি হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব হন তিনি পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান হন। তো উনিও এইভাবেই এনবিআর এর চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে যারা এসেছেন তারাও এইভাবেই চেয়ারম্যান হয়েছেন। তো ওনার নেতৃত্বে যে কমিটিটা হয়েছে 5 সদস্যের, ওনারা একটা প্রস্তাব যেটা দিয়েছেন, ওনারা কিন্তু এখনো ওনাদের কার্যক্রম এখনো চলছে, বাট শুরুতেই ওনারা একটা অংশ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আয়কর, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এই দুটোকে পৃথক করা হোক, যাতে সরকার প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে প্রথম প্রস্তাব দিয়েছে এবং অন্যান্য বিষয়ে কাজ করতে। হ্যাঁ, ওনারা অন্য বিষয়ে এটা ওনাদের দেওয়ার একটা কারণ হতে পারে এরকম যে সরকার কাজটা শুরু করে দিক। তো অ্যাকর্ডিংলি সরকার আসলে শুরু করেছে। কমিটির পরে সরকার প্রাথমিকভাবে একটি খসড়া এটি হয়েছে যে রাজস্ব, এবং সেই খসড়াতে এসেছে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এই দুটি আলাদা হবে। এখন এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা আলাদা হচ্ছে বহুদিনের দাবি। এবং এটা যদি আমি ভুল না করে, এটা আইএমএফ এর যেই ঋণের ভিতরে আমরা আছি তাদের পরামর্শের ভিতরে ছিল এবং এটা বিভিন্ন সময়ে বিশ্ব ব্যাংকের যে কারিগরি সহায়তার ভিতরে বাংলাদেশ গেছে, তখন তাদের এটা আলোচনা করেছে। আপনি ঠিকই বলেছেন, এটা কিন্তু বিশ্ব ব্যাংকের যে আইএমএফ ছাড়াও বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এরকম একটি বিষয় ছিল এবং এনবিআর থেকেই কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে একটা সময় তাদেরও একটি প্রস্তাব বিশ্ব ব্যাংকের কাছেও তুলে ধরা হয়েছে যে কোন প্রক্রিয়ায় এটি পৃথকীকরণটা ভালো হবে। এখন যে অবস্থায় আসলে এসেছে যে পৃথক করার বিষয়ে, তো এটি আমরা যেটা দেখলাম যে খসড়ার যেটি এখনো কিন্তু এটি অধ্যাদেশ হয়নি, অধ্যাদেশ হওয়ার প্রক্রিয়ায় আছে, যে কোনো সময় হয়তো অধ্যাদেশ হয়ে যাবে। তো এখানে কয়েকটা জায়গা নিয়ে কিন্তু এখন আপনি জানেন বা অনেকেই হয়তো এখন জানে যে এনবিআর এর মধ্যে, এনবিআর তো এখন এই এনবিআরটাই আসলে দুই ভাগ হবে, স্বাধীন হবে, মানে একটা বিভাগ আরেকটা বিভাগের উপর নির্ভরশীল থাকবে না। এটা হচ্ছে এটার মূল ফিলোসফি। তো সেখানে এখন দেখা যাচ্ছে যেভাবে এই খসড়াটা এখন হয়েছে, কমিটি যেভাবে সুপারিশ দিয়েছেন, কমিটির সুপারিশ বেশ কিছু জায়গায় উপেক্ষিত হয়েছে বলে একটি আলোচনা এখন আছে। এবং আমরা নিজেরাও কমিটি মেম্বার যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, ওনারাও বলছেন যে ওনারা যেভাবে প্রস্তাবটি দিয়েছেন সেটি অনেক জায়গায় উপেক্ষিত হয়েছে। এখন এনবিআর তো তাদের মতো করে তারা চাইবে যে তাদের এখন যে ক্ষমতাটা বা কর্তৃত্ব আছে সেটা তাদের মতো করে ধরে রাখতে, সেটা ঠিক আছে, তারা তাদের মতো করে চাইতেই পারে, কিন্তু আমাদের আসলে দেখা দরকার কমিটি কি চেয়েছে। কমিটি তো অনেক, কারণ কমিটি এখানে এনবিআর এর কথাও শুনেছে, বাইরের অন্যান্য আরও স্টেক হোল্ডার যারা আছে, অথবা এখানে আপনি জানেন একটা বিষয়, প্রশাসন ক্যাডার এবং ট্যাক্স আর কাস্টমস ক্যাডার, ট্যাক্স আর কাস্টমস ক্যাডারই মূলত এখন এনবিআরটাকে মূল কাজটা করে। হ্যাঁ, যদিও এনবিআর এখনও চেয়ারম্যান যিনি তিনি প্রশাসন ক্যাডার থেকে আসেন, তো দুই পক্ষের মধ্যে মানে ট্যাক্স ক্যাডার, কাস্টমস ক্যাডার এবং প্রশাসন ক্যাডারের মধ্যে কিছুটা এই বিষয়টা নিয়ে ক্ষমতা কর্তৃত্ব কার হাতে যাবে এটা নিয়ে এক ধরনের টানাটানির মতভেদ আছে এবং একটা এটা আলোচনার ভিতরে আছে এবং প্রস্তাব। আমি ওই যে ছোট্ট করে আমি এখানে বলি, এখন এখানে যেটা হয়েছে যে কমিটি যেভাবে বলেছে, সেখানে যেমন আপনার শুরুতেই কমিটি বলেছে যে রাজস্ব বিষয়ে অভিজ্ঞতা যাদের আছে, প্রথমে হচ্ছে রাজস্ব নীতিতে যে বিষয়টা তারা চেয়েছেন, রাজস্ব বিষয়ে অভিজ্ঞতা যাদের আছে সেই অভিজ্ঞতা এনবিআর এর ভিতরে যারা কাজ করেন তাদের থাকতে পারে, এনবিআর এর বাইরে যারা কাজ করে বিশেষ করে এক্সপার্ট ইকোনমিস্ট, ইভেন ব্যবসায়ী বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রাইভেট সেক্টরের যারা আছেন বা অন্য সরকারি দপ্তরের কেউ যদি থেকে থাকেন, তাদের যে কারো
মানে রাজস্ব বিষয়ে অভিজ্ঞতা যাদের আছে তাদেরকেই নেওয়া যাবে। তারপরে এই এনবিআর এর যে মানে যারা মূলত কাজ করবেন সেখানেও এই বিষয়গুলো কিভাবে আসতে পারে সেটা বলা আছে। আবার বাস্তবায়নের ক্ষেত্রেও, বাস্তবায়ন বলতে এখন যেটিকে ম্যানেজমেন্ট বা রাজস্ব ব্যবস্থাপনা আহরণ বিভাগ যারা করছেন আর কি। ওনাদের এরকম প্রস্তাব আছে যে রাজস্ব বিষয়ে অভিজ্ঞদেরকে। তো এখানে কয়েকটি জায়গায় এমনভাবে এসেছে যে প্রথমত এই জায়গায় কয়েকটি জায়গায় কিছু শব্দের মারপ্যাচ আছে বলে এনবিআর এর এখন যারা কর্মকর্তা আছেন তাদের বক্তব্য হচ্ছে এমনভাবে শব্দের মারপ্যাচ দেওয়া হয়েছে যাতে এর পুরো কর্তৃত্বটা আসলে প্রশাসন ক্যাডারের হাতে চলে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এবং এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি দেখেন একটাকে বলা হয়েছে সেপারেশন করার জন্য, দুটো বিভাগ আলাদা থাকবে, কিন্তু সেখানে একটি জায়গায় বলা হয়েছে পলিসি কি কি কাজ দেখবে, তার মধ্যে একটি আছে রাজস্ব আহরণের কার্যক্রমটা তারা মনিটর করবে, দেখবে। সুতরাং যদি একটা অংশকে আরেকটা অংশের Exactly, উপরে নিয়ে আসে। তার মানে হচ্ছে আপনার কিন্তু এই সুযোগটা আর তাহলে আপনি সেপারেশন বা স্বাধীনভাবে কাজ করার যে সুযোগ সেটি আসলে থাকছে না, আপনি পলিসির হাতেই কিন্তু ঘুরে ফিরে সেপারেশনকে কোনো না কোনো ভাবে আমি রেখে দিচ্ছেন এখন এই পর্যন্ত এই অবস্থায় বিষয়ে আছে। আলোচনায় ফিরবো। রিয়াজ হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর দিন ইসলাম, আপনার কে যদি জিজ্ঞেস করি, আপনারা তো গবেষণা করছেন রাজস্ব আহরণ নিয়ে অনেক দিন ধরে, সত্যিকার অর্থে এই মানে যে প্রস্তাবটা এটা কতখানি গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন, এবং যে এখন যেই ধরনের প্রস্তাব এসছে, যে ড্রাফটটা আমরা দেখছি, সেইটা কতখানি আপনি মনে করেন যে যেই উদ্দেশ্য এইটাকে করার পেছনে আপনারা বলেছেন সেটার সাথে কতখানি এটা সামঞ্জস্যপূর্ণ? তো দেখেন, বাংলাদেশের যে পরিবর্তিত নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এটার কিন্তু মূল নীতি হচ্ছে গিয়ে বৈষম্যহীন সমাজ তৈরি করা। তো সেটার জন্য করতে হলে কিন্তু সরকারকে শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করতে হবে। এই ব্যয় কিন্তু রাজস্ব আহরণের মাধ্যমে আসবে। তো আমরা যদি দেখি বাংলাদেশের রাজস্ব আহরণ বিগত 1 দশক বা তারও আগে, এটা কর এবং মোট জাতীয় আয়ের যে অনুপাত, এটা 10 থেকে 12% ছিল, কিন্তু সেটা সেখান থেকে কমতে কমতে এখন আপনার 8% নিচে চলে গেছে। তার মানে বিদ্যমান যে এনবিআর যে রাজস্ব বোর্ড বা তাদের যে নীতি বা তাদের যে আহরণ পদ্ধতি, এটা আসলে যারা বাংলাদেশের জিডিপি গ্রোথকে কন্ট্রিবিউট করতেছে তাদের কাছ থেকে কিন্তু ঠিক পর্যায়ে, মানে যতটুকু তাদের দেওয়ার কথা ততটুকু আহরণ করতে পারতেছে না। সেটা হচ্ছে গিয়ে আমরা ফলাফল দেখতে পাচ্ছি। তো সেই প্রেক্ষিতে কিন্তু অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী গবেষক যারা আছেন তারা দীর্ঘদিন থেকে বলছিলেন যে এটাকে কিভাবে আরও কার্যকরী করা যায়, কিভাবে তাদের দক্ষতা বাড়ানো যায়। তার মধ্যে একটা যে পরামর্শ ছিল সেটা ছিল এই যে পলিসি মেকিং এবং হচ্ছে গিয়ে কালেকশন, এই দুটাকে সেপারেট করা। তো এটা আমার কাছে মনে হয় যে খুব টাইমলি একটা ইনিশিয়েটিভ, কিন্তু এটার আউটকামটা কী হবে, ফলাফলটা কী হবে, সেটা নির্ভর করবে এটা কিভাবে বাস্তবায়ন করা হবে। যেমনটা রিয়াদ ভাই বলছিলেন যে এখন খসড়া যে প্রজ্ঞাপন, এখানে যেভাবে আলাদা করা হচ্ছে এটা আসলে মূলত ওই যেটা চিন্তা করা হচ্ছিল সেটা প্রতিফলন ঘটবে না। এটা আসলে দেখা যাবে যে বরঞ্চ আরও 2টা প্রতিষ্ঠানের মধ্যে কোঅর্ডিনেশনে একটা সমন্বয়হীনতার একটা সম্ভাবনা থেকে যাবে, এবং তাদের মধ্যে একটা টাগ অফ ওয়ার একটা শুরু হইতে পারে। সেটা কিন্তু আমাদের রাজস্ব আহরণ এমনিতেই একটু নাজুক অবস্থায় আছে, সেটা কিন্তু আরও হয়তো নাজুক হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের আর্থিক নীতির জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক আছে, এবং বাংলাদেশ ব্যাংক আর্থিক নীতি যে মূল্যস্ফীতি, সেটা তখনই সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে যখন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা থাকে। একইভাবে রাজস্ব নীতির জন্য যদি যারা রাজস্ব নীতি প্রণয়ন করবেন তারা যদি স্বাধীন না হন, তাইলে কিন্তু রাজস্ব নীতির দক্ষতা এবং রাজস্ব নীতির যে বৈষম্যহীনতা নিশ্চিত করার জন্য যেরকম রাজস্ব নীতি হওয়া উচিত, ন্যায্যতার ভিত্তিতে করাটা আর কি, এবং অর্থনৈতিক নীতির প্রয়োজনে করা, যে আপনি ইকোনমির আউটকামটা কি হবে, এইটাই তো যুক্তি ছিল সেটা। এবং এখানে কিন্তু আপনার রাজস্ব নীতি যেটা যারা প্রণয়ন করবেন, এখন যেভাবে মানে যেই খসড়া প্রজ্ঞাপন,
সেখানে যেভাবে দেয়া আছে এই রাজস্ব নীতির যে কমিটিতে যারা আসবেন, সেখানে কিন্তু এমন লোক দরকার যাদের দেশের সামষ্টিক অর্থনীতিতে জ্ঞান থাকবে, যাদের বহির্বিশ্বের যে বিভিন্ন দেশের রাজস্ব নীতি সেই সম্পর্কে জ্ঞান থাকা দরকার। একই সাথে হচ্ছে গিয়ে এই যে রাজস্ব নীতি কীভাবে দেশের বিনিয়োগ, দেশীয় এবং বিদেশি বিনিয়োগ কিভাবে প্রভাবিত করে এই সম্পর্কে কিন্তু ভালো জ্ঞান থাকা দরকার। একটা সামষ্টিক অর্থনীতির সামষ্টিক অর্থনীতি সম্পর্কে তার মানে ধারণা থাকা উচিত। মুক্তবাজার অর্থনীতির একটা সামষ্টিক ধারণা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওনারা কার্যকর রাজস্ব নীতি করতে পারবেন না। ফলে আমরা যেই পরিবর্তন আশা করি এবং যেই পরিবর্তনের মাধ্যমে এই যে কর এবং মোট আয়ের অনুপাত, এটাকে এখন টার্গেট করা হচ্ছে যে 10% উপর নেওয়া হবে 2035 সালের মধ্যে, সেটা কিন্তু অর্জন করা খুব কঠিন হয়ে যাবে বলে আমি মনে করি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরবো, আলোচনায় ফিরবো, জানতে চাইবো রাজস্ব খাতের যে সংস্কার এবং আমাদের সার্বিক রাজস্ব আহরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা কি কি ধরনের বিষয় দেখতে পাচ্ছি সামনের দিনে। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম বাংলাদেশের রাজস্ব খাতের সংস্কার এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া নিয়ে। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ দীন ইসলাম এবং আমার সাথে আছেন রিয়াদ হোসেন। রিয়াদ হোসেন, বিরতির আগে আলোচনা করছিলাম আমরা যে রাজস্ব বোর্ডের কে ভেঙে পৃথকীকরণ করে দুটো উইংয়ের কথা, এবং আপনি বলছিলেন যে এটার জন্য যে পরামর্শ কমিটি করা হয়েছে রাজস্ব বোর্ডে, সেইটার প্রস্তাবের সাথে এই প্রক্রিয়ার এখন যেই খসড়াটা এসছে পুরোপুরি মিল নেই। এটার সাথে কিছুটা সমস্যা আছে এবং এক ধরনের বাংলাদেশের সরকারি চাকরি যারা করছেন সেই ক্যাডারদের ভেতরে এক ধরনের আমি বলবো যে মতবিরোধ, বিতর্ক এটার ভিতরে আছে। যেটা আমরা দেখেছি সেটা হলো কিছুদিন আগে এটা ভেতরে রাজস্ব বোর্ডের মূলত যারা চাকরি করেন দুটো ক্যাডার, আয়কর ক্যাডার এবং কাস্টমস ও ভ্যাট ক্যাডার যারা আছেন, তারা একটা বড় ধরনের এটার বিরোধিতা করেছেন এবং কিছুটা তাদের ক্ষোভও প্রকাশ করেছেন, আমি যদি বিক্ষোভ শব্দটা ব্যবহার নাও করি। তো সেই দিক থেকে এখন তো বাজেট তৈরি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটাকেও তো যদি আপনি দেখেন যে আমার সার্বিক সংস্কার কার্যক্রমের প্রথম ধাপ ছিল এটা, সামনে আরও অন্যান্য সংস্কার বিষয় আসবে। এই খসড়াটি যখন প্রণয়ন করা হলো এবং এটা নিয়ে এখন যে বিতর্ক আছে, এটা কি সার্বিকভাবেই সংস্কার কার্যক্রমকে এবং এখন আগামী অর্থ বছরের যে বাজেটের কার্যক্রম চলছে এটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, এটাকে ধীর গতিতে করতে পারে, এই ধরনের আশঙ্কা থাকবে? জুলাই আগস্ট পরবর্তী বা ওই সময়টাতেই আমাদের রাজস্ব আদায় ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তারপরে আস্তে আস্তে এটা কিছুটা ইমপ্রুভ করছে বলে আমরা দেখছি, কিন্তু ইকোনমিতে এখনও কিন্তু ওই ধরনের পুরোপুরি যে গতি আসা দরকার সেটি এখনও ওরকম আসেনি। তারপরে একটা মোটামুটি একটা গতি হয়তো লক্ষ্যমাত্রা অনুযায়ী অনেক পিছিয়ে এনবিআর। আপনি জানেন গত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রায় 60,000 কোটি টাকা যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 60,000 crore, 60,000 কোটি টাকাই কম রাজস্ব আদায় হয়েছে। কিন্তু যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এটাও খুব বাস্তবধর্মী হয়তো ছিল না, লক্ষ্যমাত্রাটা কিন্তু অনেক বেশি ছিল। সার্বিকভাবে যদি আমি বলি প্রবৃদ্ধি খুব একটা বেশি না, এটা হ্যাঁ, তো ইতিবাচক আছে কিন্তু খুব বেশি না। লক্ষ্যমাত্রাও বেশি ধরা হয়েছে আপনি যেটা বলেছেন। প্লাস আমাদের যে গ্রোথ, সেই গ্রোথটা আসলে আশানুরূপ নয় এখনো। তো এর মধ্যেই এখন দরকার আসলে একটা হচ্ছে আগামী অর্থ বছরের পলিসিটা এখন নিয়ে সরকার কাজ করছে কিভাবে। আপনি জানেন যে জুনে আমাদের পরবর্তী অর্থ বছরের বাজেট সরকার ঘোষণা করবে, সেটি অধ্যাদেশের মাধ্যমেই হবে। তো এর মধ্যেই কিন্তু এই যে বিশেষ করে রাজস্ব বোর্ডের যেসব
কর্মকর্তা আছেন ট্যাক্স, ভ্যাট অথবা কাস্টমস অফিসগুলোতে, তারা এই নতুন যেই খসড়া অধ্যাদেশ যেটা হলো, এখনও তো চূড়ান্ত হয়নি, এটি নিয়ে তারা ক্ষুব্ধ। তাদের একটি বিষয় হচ্ছে, তাদের ধারণা হচ্ছে যে এই পুরো অধ্যাদেশের খসড়াটা এমনভাবে করা হয়েছে, এটি আসলে ওই কর্তৃত্ব নিয়ন্ত্রণ পুরোটাই প্রশাসন ক্যাডারের হাতে চলে যাবে। তো তাদের বক্তব্য হচ্ছে যে এনবিআর এখনকার যিনি চেয়ারম্যান, যেটি একটু আগে আমরা বললাম, উনি কিন্তু প্রশাসন ক্যাডার এটা থেকে। কি শুধুমাত্র নেতৃত্বের জায়গাটা? কারণ এখন যেটা বলা হচ্ছে যে দুটো আলাদা হয়, দুটোতেই একটা চেয়ারম্যান পদ থাকবে। আচ্ছা, হ্যাঁ, এটি তো সেই পদটা নিয়ে আলোচনা হচ্ছে না সার্বিক এটার যে জনবল কাঠামোর কথা বলা হয়েছে? মানে দুইটা জায়গাতেই এমনভাবেই এটি করা হয়েছে। এনবিআর এর একটা দাবি ছিল, এনবিআর এর মানে হচ্ছে এনবিআর অফিসারদের দাবি ছিল যে তাদের মধ্য থেকেই যারা এক্সপার্ট তাদেরকে দুটো জায়গাতে সচিব হিসাবে, এটি তো দুইটা বিভাগ যখন আলাদা হয়ে যাবে, দুজন সচিব মর্যাদায় এখানকার প্রধান হবেন। তো তাদের মধ্য থেকে এটি করা হোক, এটি ছিল তাদের দাবি। আবার কমিটির দাবি ছিল রাজস্ব বিষয়ে এক্সপার্ট, তিনি এনবিআর এর হন অথবা বাইরের হন, ইভেন বেসরকারি খাতেরও হতে পারেন এক্সপার্ট। বেসরকারি বলতে হলো যে পেশাজীবী থেকে আসতে পারে, পেশাজীবীদের মধ্য থেকে আসতে পারে। তো প্রথমেই খসড়ায় কিন্তু বেসরকারি পেশাজীবী যারা আছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে রাখা হয়েছে, এবং এমনভাবে করা হয়েছে যে দুটো জায়গাতেই ওই প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আসার জায়গাটা করে রাখা হয়েছে। তো এনবিআর অফিসারদের একটা বক্তব্য হচ্ছে যে প্রশাসন ক্যাডারের অফিসারদের আসার জায়গা রেখে দেওয়া হয়েছে, মানে আসলে এটা প্রশাসন ক্যাডারের হাতেই চলে যাবে মোটামুটি, তারা ধরে নিচ্ছেন। তো গেলে যেটা হবে যে তারা আসলে তাদের অধীনে কাজ করতে হবে। তো পলিসিতে যদি প্রশাসন ক্যাডার থাকেও, আপনার বাস্তবায়নেও যদি এই প্রশাসন ক্যাডার থাকে, তাদের কথা হচ্ছে এখানে তো যারা কাজ করবেন তাদের অভিজ্ঞতার বিষয় আছে, অভিজ্ঞতা লাগবে। এখন যারা প্রশাসন ক্যাডার থেকে আসবেন তাদের হয়তো ওই অভিজ্ঞতা এরকম নাও হতে পারে, নেতৃত্বের ফলে জায়গাটা তারা এটা কিভাবে আসবে। কাজ করবেন। এটি ছাড়া আরেকটি বিষয় আছে, হুম। সেটি হচ্ছে তারা ধারণা করছেন যে এই যে সেপারেশনের যে কাজটা আসলে মূলত আলাদা, স্বাধীনভাবে কাজ করবে, সেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকবে না, যেহেতু পলিসির হাতে বাস্তবায়নের কলকাঠি নাড়ার সুযোগটা বা ওভারসাইট করার, দেখভাল করার একটা দেখভাল করার কথা সুযোগ বলা রেখে হচ্ছে। দেওয়া হয়েছে ওই কর্তৃত্বটা, ফলে আলটিমেটলি স্বাধীন হলো না। এবং এখন কিন্তু আপনি জানেন এনবিআর এর অফিসারদের মধ্যে ঢাকার যতগুলো অফিস আছে সব অফিসাররা তাদের নিজের অফিস বাদ দিয়ে রাজস্ব বোর্ডে, আগারগাঁওয়ে যে রাজস্ব বোর্ড, সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছেন। প্রায় 1000 কর্মকর্তা, আমরা যেটা শুনেছি, তার আগের দিনও একটা বিপুল সংখ্যক কর্মকর্তা এনবিআর এর ছিলেন, তারা প্রতিবাদ করেছেন। এবং বুধবারে কিন্তু এনবিআর এর চেয়ারম্যান এনবিআরে যাননি, তিনি অফিস করেননি এনবিআরে। তার মানে হচ্ছে এই যে ধরেন এটি এখন যেভাবে চলছে, এভাবে যদি চলতে থাকে কন্টিনিউ, তাহলে আমাদের রাজস্ব আদায়ে কিন্তু আরও নেতিবাচক প্রভাব আসতে পারে। বাজেট এবং প্রণয়নের বিষয় আছে, বাজেট প্রণয়ন, এবং ঢাকার বাইরে বিশেষ করে আমাদের কাস্টম হাউস, আমাদের আমদানি রপ্তানির বড় অংশই এই কাস্টম হাউসগুলা দিয়ে, বড় পুরোটাই ঢাকা কাস্টম হাউস অথবা চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে প্রায় 90% আমাদের আমদানি রপ্তানি। তো এই সবগুলোই কিন্তু ব্যাহত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে আসলে। এই কিন্তু সার্বিকভাবে আমি যদি ডক্টর ইসলাম আপনাকে বলি যে এটা তো একটা আলোচনার প্রক্রিয়া আছে, কিন্তু আমাকে যদি বলেন যে এই ধরনের একটা সংস্কার বাংলাদেশের যেটা মূল দুটো আমি চ্যালেঞ্জ দেখি, একটা হলো যে রাজস্ব আদায় বাড়াতে হবে, এবং সেখানে একটা বড় অংশ হলো যে কর ফাঁকি দেওয়ার একটা কারণ দেখি আমরা আর কি। দুভাবে হয়, একটা হলো জনগণ কর হয়তো দিচ্ছেন কিন্তু এটা কোষাগারে পৌঁছায় না, আর একটা হলো যে অনেক ক্ষেত্রে মানুষ করই দিচ্ছেন না আর কি, সরকারকে এটাকে এড়িয়ে যাচ্ছেন। সেই বিষয়টাকে ট্যাকেল করার জন্য এইটা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো এই ধরনের একটা সংস্কার, সেইটা যদি আপনারা বলেন। এবং একই সাথে আমি বলবো যে সামনের দিনেও যে এটা তো আমি যেটা বলছিলাম যে সংস্কারের প্রথম ধাপ, আরও সংস্কার প্রক্রিয়ার ভিতরে আছে, বিশেষতভাবে এটার সামনে ডিজিটালাইজেশনের বিষয়ে অনেক আলোচনা হয়েছে, সেই বিষয়ে হয়তো তার প্রস্তাব কমিটির থেকে আসবে। তো সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার জন্য এইটার সাফল্য কতখানি গুরুত্বপূর্ণ? এই সংস্কারের মাধ্যমে কিন্তু একটা ডেডিকেটেড একটা ডিপার্টমেন্ট করা হবে, রাজস্ব আহরণ যে বিভাগ, এটা যদি করা হয় তারাই কিন্তু শুধুমাত্র রাজস্ব আহরণে তাদের ফোকাস থাকবে, তাদের ওই স্পেশালিটিটা তারা ওইখানে দিতে পারবে, তাদেরকে কিন্তু পলিসি মেকিং নিয়ে চিন্তা করতে হবে না।
তাদেরকে ওইটার মনিটরিং বা ওই ধরনের কোনো কার্যক্রম হয়তো বা তাদেরকে দেওয়া হবে না। সো একটা ডেডিকেটেড শুধুমাত্র রাজস্ব আহরণের জন্য যদি বিভাগ করা হয় আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু তাদের কার্যক্ষমতা, তাদের দক্ষতা বাড়াবে, যেটা হয়তো আমরা রাজস্ব আহরণের ওপর আমরা একটা ইতিবাচক প্রভাব দেখতে পারবো। এবং আমাদের যে কোনো ধরনের আপনার সংস্কার যখন করা হবে, একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, এটা যাতে সামষ্টিক অর্থনীতিতে বড় রকম কোনো ধাক্কা না দেয়। তো যেটা রিয়াদ ভাই বলতেছিলেন যে এই যে একটা বিভিন্ন রকম অনিশ্চয়তা এখন দেখা দিচ্ছে, এই অনিশ্চয়তাগুলো যদি চলমান থাকে বেশি দিন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেট বাস্তবায়ন, যেটা আগামী বাজেট হবে, সেটা বাস্তবায়ন খুব ডিফিকাল্ট হবে, দুর্বিষহ হবে। এবং সেটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে আপনার সংস্কার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার যে জনসমর্থন বা সেগুলোর যে প্রয়োজনীয়তা, সেটাও কিন্তু খানিকটা হয়তো বা ভাটা পড়বে। আভ্যন্তরীণ সমর্থন বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হবে। কারণ দিন শেষে তো সরকারি কর্মকর্তারা মিলেই তো, মানে সকল ক্যাডারের কর্মকর্তারা মিলেই তো সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তারা তো একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এখানে মানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে এখন যে ক্ষোভটা, এটা খানিকটা মনে হচ্ছে যে ক্ষমতা কার কাছে যাবে এটা নিয়ে ক্ষোভ, কিন্তু আসলে এই বিভাগগুলো তো হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করা, একটা জনগণের সেবা বা একটা রাজস্ব আহরণের কাজ, সেটা ভালোভাবে করা, কিন্তু ওনাদের ফোকাসটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন কিছুটা টার্ফ ওয়ারের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, একটা টাগ অফ ওয়ার শুরু হয়ে গেছে, এবং এটা কিন্তু দেশের জন্য মঙ্গলজনক না। এবং আপনার যদি ওনারা এটা নিয়ে বেশি ফোকাস থাকেন, এখন যে লক্ষ্যমাত্রা রাজস্ব আহরণের, এটা আরও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। এবং সেটা যদি হয়, এমনিতেই আপনার পরবর্তী বাজেটে হয়তো বা বড় বড় যে কিছু হয়তো বা প্রজেক্ট অর্থায়ন করতে পারবে কিনা, অথবা আপনার যে সামাজিক সুরক্ষা খাতের যে ব্যয়, শিক্ষা চিকিৎসা খাতে ব্যয়, সেগুলো এমনিতে অনেক কম, সেখানে যদি আরও কমে যায়, সেটাই কিন্তু এই যে বৈষম্যের জায়গা, সেটাই কিন্তু কমাচ্ছে, আরও হয়তো বা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তো অন্য সকল সংস্কার, সেটা কিন্তু আপনার এই যে এই সংস্কার, এনবিআর এর সংস্কার, এটার সাথে কিন্তু খুবই গভীরভাবে জড়িত। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। বিরতির পর আমরা জানতে চাইবো যে সামনে বাজেট আসছে, বাজেটকে সামনে নিয়ে আমাদের রাজস্ব আহরণ এবং কর নীতি বিষয়ে আমার যারা আলোচক আছেন তারা কি ধরনের পরামর্শ দিবেন। আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলে পানি দিয়ে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই, মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো। এই, তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে
ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম রাজস্ব আহরণ এবং রাজস্ব খাতের সংস্কার বিষয়ে। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ ইসলাম এবং আমার সাথে আছেন রিয়াদ হোসেন। ডক্টর মোহাম্মদ ইসলাম, আপনাকে দিয়ে আলোচনার শেষ ভাগ শুরু করছি। সামনে বাজেট আসছে এবং আপনি বিরতির আগে বলছিলেন যে রাজস্ব আহরণের উপরে অনেকাংশেই নির্ভর করবে যে আমরা কতখানি পরিষেবা, কতখানি সরকারি সহায়তা আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারবো। সুতরাং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এবং আমাদের যেই আমি বলবো যে একটা কাঠামোগত দুর্বলতা আছে, আমাদের রাজস্ব আহরণ অনেক কম আমাদের অর্থনৈতিক তুলনায়, সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কি কি পরামর্শ থাকবে বা কি দেখতে চাইবেন এই বাজেটে রাজস্ব খাতের বিষয়? এই প্রশ্নের সাথে কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, সেটা হচ্ছে বাংলাদেশের যে এলডিসি থেকে গ্রাজুয়েশন। তো আপনারা জানেন যে এটা আগামী বছর নভেম্বর মাসে 2026 সালের নভেম্বর মাসে গ্রাজুয়েশন হবে। তো এলডিসি গ্রাজুয়েশনের পাশাপাশি কিন্তু আমাদেরকে যে আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক, যেটা বাংলাদেশের রাজস্বের একটা অন্যতম উৎস, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সে জায়গাটা শুল্ক হারগুলো কমিয়ে আনতে হবে। শুল্ক হারগুলো কমিয়ে আনতে হবে, ফলে সেখান থেকে যে রাজস্ব আহরণ সেটা আস্তে আস্তে কমে আসবে। এবং সেটা কিন্তু আমাদের যে পরবর্তী বাজেট, এটাতেও কিন্তু আমরা হয়তো দেখব, যেহেতু এটা হচ্ছে গিয়ে সম্ভবত সেকেন্ড লাস্ট যে বাজেট এলডিসি গ্রাজুয়েশনের আগে। গত বাজেটেও আমরা দেখেছি কিছু শুল্ক রেশনালাইজেশন করা হয়েছে, ট্যারিফ রেশনালাইজেশন করা হয়েছে, এই বাজেটেও করা হবে। তার মানে হচ্ছে অন্য যে দুইটা খাত রাজস্ব আহরণের, একটা হচ্ছে গিয়ে আয়কর আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মূল্য সংযোজন কর, এখানে কিন্তু এখন অনেক বেশি জোর দিতে হবে। এখন মূল্য সংযোজন কর যেটা, সেটা কিন্তু আবার খানিকটা আপনার বৈষম্যের উপর একটা নেতিবাচক প্রভাব, মানে এটা ধনী গরিব সবাইকে সমানভাবে দিতে হয়। এটা আসলে যার ক্ষমতা বেশি সে বেশি দিবে, এই নীতির ওপর কিন্তু এই মূল্য সংযোজন করটা আরোপ করা সম্ভব হয় না। তো এখানে আয়করটাকে যদি একটু গুরুত্ব দেওয়া হয়, এবং এটা অনেক দিন থেকেই বলা হচ্ছে যে বাংলাদেশের যে ট্যাক্স নেট, যে করের ভিত্তি, এটা খুবই ছোট। এইটা যাদের দেওয়ার কথা, যাদের তারা সবাই আসতেছে না। ঋণের পরিমাণ হচ্ছে গিয়ে যা তার প্রায় 40% আপনার ট্যাক্স রিটার্নই সাবমিট করে না। তার মধ্যে যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করে তার মধ্যে একটা মেজরিটি হচ্ছে গিয়ে জিরো ট্যাক্স, জাস্ট রিটার্নটা সাবমিট করতেছে। ট্যাক্স বেসটা বাড়াতে হবে, এটা হচ্ছে দ্বিতীয়। এটা এবং এটার আরেকটা হচ্ছে গিয়ে আপনার যে যারা ট্যাক্স দিচ্ছেন তারা সঠিকভাবে সঠিক পরিমাণে দিচ্ছেন কিনা সেটা, তার মানে হচ্ছে গিয়ে যে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা, এটা কমাইতে হবে। তো এই দুইটা কাজ যদি করতে হয়, এটা কিন্তু সবচেয়ে আপনার ইফেক্টিভ ওয়ে হচ্ছে অটোমেশন করা। যতটুকু পারা যায় এখানে যে মানুষের যে সম্পৃক্ততা, সংযোগ এটা কমাতে হবে। যদি এটা কমায় এই যে ট্যাক্স কালেকশনটাকে ফেসলেস করা যায়, যে এটা যারা দিবেন তারা অটোমেটিক্যালি অনলাইনে অথবা কোনো একটা সিস্টেমে দিয়ে দিবেন, এবং এই যে অডিট হবে পরবর্তীতে, যে যারা দিচ্ছেন তারা সঠিক পরিমাণ দিচ্ছেন কিনা এটা দেখার জন্য যে অডিট হবে, সেটাও কিন্তু আপনার অটোমেশনের মাধ্যমে হলে এটা কিন্তু অনেক ফেয়ার হবে, জনগণের আস্থা বাড়বে। অনেকে হয়তো বা তখন যে সঠিক পরিমাণ যে কর সেটা দিতে উদ্বুদ্ধ হবেন। এটা হচ্ছে গিয়ে একটা, যদি আমরা জাতীয় প্রত্যক্ষ করের মাধ্যমে জাতীয় আয় বাড়াইতে চাই। আর দ্বিতীয় আরেকটা যেটা, সেটা হচ্ছে কি আপনার যে মূল্য সংযোজন কর, এখানে কিন্তু আপনার অনেক রকম সমস্যা এখন বিদ্যমান। আপনি দেখেন যে মূল্য সংযোজন কর 5% থেকে শুরু করে 15%, অনেকগুলো এখানে হার দেয়া আছে। এতগুলো হার কিন্তু এমনিতেই মূল্য সংযোজন কর আহরণ করা অনেক জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এর মধ্যে এই যে অনেক রকম হারের কারণে কিন্তু আরো জটিল হয়ে যাচ্ছে। তো এগুলোকে আরো কমায় ইউনিফর্ম করা যায় কিনা, এবং এইখানে আপনার অটোমেশন আরো ইন্ট্রোডিউস করা যায় কিনা,
যে আপনি দেখেন যে আমাদের একটা বড় ইকোনমি, একটা বড় সেক্টর হচ্ছে ইনফর্মাল সেক্টর। তো এখান থেকে কিন্তু আমরা অনেক সময় এই যে মূল্য সংযোজন কর এটা আহরণ করতে পারি না। তো এখানে কিভাবে অটোমেশন এবং মেশিন ইউজ করে আহরণ বাড়ানো যায় এই বিষয়ে কিন্তু অনেক পদক্ষেপ নেওয়া হবে। রিয়াদ হোসেন, একই প্রশ্ন, যে বাজেট আসছে, আপনারা বিভিন্ন সময়ে সারা বছর ধরেই এটাকে পর্যবেক্ষণ করেন, কি ধরনের প্রস্তাব আপনারা দিবেন? গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী বছর কিন্তু আপনি জানেন আমাদের জাতীয় নির্বাচনও হওয়ার একটা পসিবিলিটি আছে। তো তারপরে আমাদের আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি যে সরকার আগামী বছরে অতীতের মতো বড় ব্যয়ের লক্ষ্য, বড় আয়ের লক্ষ্য, এই দুইটা জায়গা থেকে একটু সরে এসে কিছুটা বাস্তব ভিত্তিক লক্ষ্যমাত্রা নিতে চাচ্ছে। এটি একটি ভালো, এখন পর্যন্ত আমরা যেটা জানি, অর্থ উপদেষ্টা মহোদয় কিছুদিন আগে ওনার একটি বক্তব্যে উনি বলেছেন যে ওনারা বাস্তব ভিত্তিক লক্ষ্যমাত্রা নিতে চান। এটি একটি ভালো বিষয়। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেমন দিন ইসলাম ভাই যেটা বললেন যে আমাদের রাজস্ব আহরণের ভিত্তিটা হওয়া উচিত আসলে যার বেশি আয় হবে তিনি বেশি কর দিবেন। কিন্তু বাংলাদেশে আপনি যদি আমদানি পর্যায়ে যেই ট্যাক্সটা আদায় করা হয় এটাও বাস্তবে পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেটিকে যদি আপনি হিসাবে নেন তাহলে বাংলাদেশে এখন প্রায় ৮০% পরোক্ষ কর, যেটি সরাসরি ভোক্তাকে হিট করছে। এই ভোক্তা মানে একজন ধনী, একজন গরিব, সকলেই। তার মানে আমাদের আসলে আমরা যে বহু বছর ধরে যেটা বলছি যে আমাদের প্রত্যক্ষ করের দিকে যেতে হবে, সেই জায়গায় আমরা খুব একটা যাচ্ছি না। এনবিআর সহজ আয়ের উপায় হিসেবে কয়েকটা খাতকে ঘুরে ফিরে কিন্তু ওই মোবাইল ফোনের টক টাইম, হয়তো তামাক, আপনার এই ধরনের আরো কিছু সহজে জায়গায় যেভাবে সহজে আহরণ যেখান করা থেকে যায়। আহরণ করা যায় সেখানে এটি থেকে বের হয়ে আয়কর আদায়টা কিভাবে বাড়ানো যায়। ভ্যাটেও ডেফিনেটলি অনেক ফাঁকি আছে, তো সেটি অবশ্যই তাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু যেখানে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যার আয় বেশি তিনি বেশি কর দিবেন। এই জায়গাটা বাংলাদেশ এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি, এখানে আমাদের গুরুত্ব দিতে হবে। আর আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট ট্যারিফ, আমদানি পর্যায়ে এত বেশি শুল্ক দেওয়া আছে, এই শুল্কটা আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে ওই ভোক্তাকেই হিট করছে, আপনি খেয়াল করবেন। তো কিভাবে, যেমন আমাদের এখন কিন্তু অ্যাভারেজ ইম্পোর্ট ট্যারিফ যেটা বলা হয় এটি কিন্তু ২৮%, এটি গ্লোবাল যে অ্যাভারেজ তার চাইতে ৩ গুণ বেশি। এবং যে স্বল্পোন্নত দেশগুলোর যে অ্যাভারেজ তার চাইতে অনেক বেশি আমাদের এখানে। এটি কি জন্য করেছে? স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে স্থানীয় শিল্পকে সুরক্ষা আপনি কতটুকু দিবেন, এই সুরক্ষা ওয়ালটা কতটুকু উঁচু করবেন, বা কতদিন ধরে দিবেন, এটা কতদিন একটা ধরে বড় দিবেন। প্রশ্ন আপনি থাকে। জানেন তৈরি পোশাক খাত বাংলাদেশে প্রায় ৪ দশকের বেশি সময় ধরে সরকারের কাছ থেকে সুবিধা পেয়ে আসছে। এখন একটা শিল্পকে আপনি কি এত লম্বা সময় ধরে সুবিধা দিবেন এবং কত বেশি সুবিধা দিবেন? তৈরি পোশাক শিল্প যে যত কাঁচামাল আমদানি করে শুল্কমুক্ত সুবিধা, তাদের ট্যাক্স খুবই কম, অন্যরা যা ট্যাক্স দেয় তার 1/3, প্রায় 1/3 মতো। তো এই জায়গাগুলোতে সরকারকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে বাংলাদেশ যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে যাচ্ছি। আবার ট্রাম্পের ট্যারিফ এর একটি বিষয় আপনি শুরু করতে আমরা 3 মাস হয়তো সময় পেয়েছি, আমরা জানি না ট্রাম্পের পরে আসলে কি করতে যাচ্ছেন। ফলে আমাদেরকে এখন দ্রুত আমাদের এই যে ট্যারিফটাকে যৌক্তিকীকরণ করতে হবে এবং ফাঁকের যে জায়গাগুলো, এই ফাঁকের জায়গাগুলোতে আমাদেরকে এখনই গুরুত্বের সঙ্গে, আপনি জানেন ফাঁকি কমাতে হলে উনি যেটা দিন ইসলাম ভাই যেটা বললেন যে আমাদের অটোমেশনটা গত 2 থেকে 2.5 দশক ধরে আমরা শুনে আসছি, অটোমেশন, কার্যকর অটোমেশন আমরা এখনো এনবিআর এ দেখি। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বারবার আবার নতুন করে আরেক ধরনের প্ল্যান করা হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংক আবার একটি প্রকল্প নিয়েছে ১,০০০ কোটি টাকার উপরে এনবিআর এর সাথে মিলে। তো এই প্রকল্পের আউটকামও কি আগের মতো হবে কিনা, সাফল্য কিভাবে নির্ধারিত হবে? আমরা এটি নিয়ে কথা বলেছি, আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি। তাদের আশঙ্কার জায়গা হচ্ছে অতীতেও ঠিক একই রকম কথা হয়েছে যে আমরা অনেক কিছু করতে চাই, শুরুতে যখন প্রজেক্টটি নেওয়া হয় এটি থেকে এই এত কিছু আমরা পাবো, এরকম মানুষ বা ট্যাক্স পেয়ার উপকৃত হবে, সরকারের রাজস্ব এত বাড়বে। ফাইনালি দেখা গেল, আপনি জানেন ভ্যাট, ট্যাক্স অথবা কাস্টমসের অটোমেশন নিয়ে বহু কথা হওয়ার পরে এখন যদি আমরা বাস্তবে দেখি খুব বেশি অটোমেশন হয়নি। গত 2-3 মাসে কিছু জায়গায় একটু উন্নতি হয়েছে আমরা দেখেছি। চলতি নতুন সরকার দায়িত্বে আসার পরে বিশেষ করে এনবিআর এর এখন যিনি দায়িত্বে আছেন উনি কিছু কাজ একদম প্র্যাকটিক্যালি ছোটোখাটো হলেও কিছু কাজ উনি অ্যাটলিস্ট করেছেন। তবে এই গত 2 দশক বা 1.5 দশক ধরে আসলে আমরা আলোচনায় শুনেছি প্রচুর যে এরকম হবে বাস্তবায়নে, যার কারণে এখনও কিন্তু মানুষের মধ্যে ওই আশঙ্কাটা আছে
যে আমরা এখন আবার বড় বড় হয়তো প্রজেক্ট নিচ্ছি, এটি আসলে শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু মানুষের হয়রানি কমবে অথবা সরকারের রাজস্ব আদায় বাড়াবে। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা নিঃসন্দেহে যেই রাজস্ব আহরণ প্রক্রিয়া, এটাকে আরও বেশি আমরা করদাতা বান্ধব করতে চাই। আমরা সংস্কার কার্যক্রমকে এমনভাবে দেখতে চাই যেন বাংলাদেশে কর আহরণ একটা ন্যায্যতার ভিত্তিতে হয়, এবং যারা সামর্থ্যবান আছেন, যাদের উপরে কর হবার কথা, তারা যেন সঠিকভাবে কর দেন, সেই প্রক্রিয়াটা যেন আমাদের চালু থাকে। এবং সামনে যে বাজেট আসছে, বর্তমানে যে সংস্কার কার্যক্রম চলছে, সেই প্রক্রিয়া এই বিষয়গুলোকে ধারণ করে সামনের দিনে আগাবেন। আমাদের অটোমেশন এবং ডিজিটালাইজেশনের যেই প্ল্যান আছে, সেইটাও যেন সামগ্রিকভাবে আমাদের করদাতা বান্ধব এবং অর্থনীতির বিভিন্ন পর্যায়ের বিষয়কে মাথায় নিয়ে যেন এটা আগাতে পারে, সেই বিষয়ে আরও গুরুত্ব থাকবে। এই আশাটা করেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি।